বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। দেশের 92% বাণিজ্য এই বন্দর দিয়েই হয়। কিন্তু আপনি কি জানেন, বিশ্ব ব্যাংকের 2023 সালের সূচক অনুযায়ী বিশ্বের 405টি বন্দরের মধ্যে দক্ষতার বিচারে আমাদের এই বন্দরের অবস্থান কত? 337তম। যেখানে শ্রীলঙ্কার কলম্বো বন্দর আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে, তাদের র্যাঙ্ক 24। কিন্তু কেন একটি জাহাজের পণ্য খালাস করতে আমাদের বন্দরে গড়ে 3 দিন সময় লাগে, অথচ কলম্বোতে লাগে মাত্র 12 ঘন্টা? কেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইলে রাস্তায় আগুন জ্বলে? যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, সাম্রাজ্যবাদ নিপাত যাক, দেশীয় সম্পদ রক্ষা করো। যারা এই স্লোগান দেন তারা নিজেদের বলেন বামপন্থী, মেহনতি মানুষের বন্ধু। কিন্তু আজ আমরা পর্দার পেছনের গল্পটা বলবো। আমরা দেখাবো কিভাবে সার্বভৌমত্ব রক্ষার নামে তারা আসলে দেশের পায়ে কুড়াল মেরেছে, কিভাবে তাদের প্রতিটি আন্দোলনের শেষ ফলাফল হিসেবে লাভবান হয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। আজকের এপিসোডে আমরা উন্মোচন করব ফুলবাড়ির কয়লা থেকে শুরু করে সোনালী আঁশ, পাটের মৃত্যু এবং বর্তমানে চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে রাখা এক বিশাল সিন্ডিকেটের গল্প। প্রমাণসহ দেখাবো কিভাবে তথাকথিত হিন্দুত্ববাদী প্রগতিশীল রাজনীতি আসলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়ে ভারতের পকেট ভারী করছে। গল্পটা শুরু করি দিনাজপুর থেকে। ফুলবাড়ি মাটির নিচে ঘুমিয়ে আছে 572 মিলিয়ন টন উচ্চমানের বিটুমিনাস কয়লা। 90-এর দশকের শেষে যখন এই খনি আবিষ্কার হলো, তখন স্বপ্ন দেখা হয়েছিল বাংলাদেশ আর অন্ধকারে থাকবে না। পরিকল্পনা ছিল খনিমুখেই 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে এবং তা চলবে 30 বছর ধরে। 2006 সাল বামপন্থী জোট এবং তেল গ্যাস রক্ষা কমিটি মানুষের আবেগকে পুঁজি করল। তারা বোঝালো বিদেশি কোম্পানি এশিয়া এনার্জি আমাদের সম্পদ লুট করে নিয়ে যাবে। সাধারণ মানুষকে বলা হলো ওপেন পিট মাইনিং করলে দেশ মরুভূমি হয়ে যাবে। অথচ বাস্তবতা ছিল, এই প্রকল্প বাস্তবায়ন হলে সরকার রয়্যালটি ও ট্যাক্স বাবদ তৎকালীন মূল্যে পেত প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার, আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই প্রায় 17,000 মানুষের কর্মসংস্থান হতো। এর অর্থনৈতিক মাল্টিপ্লায়ার এফেক্ট বা সামগ্রিক প্রভাব ছিল প্রায় 21 বিলিয়ন ডলার। বামপন্থী দলগুলোর সেই মব সফল হলো, এশিয়া এনার্জি চলে গেল, কিন্তু বিদ্যুৎ তো আমাদের লাগবেই। আমরা এখন প্রতি বছর বিলিয়ন ডলার খরচ করে ভারত থেকে কয়লা কিনছি, আন্তর্জাতিক বাজারে যার দাম প্রতি টন প্রতি 127 থেকে 176 ডলার পর্যন্ত। আর সবচেয়ে বড় পরিহাস, যেই বামপন্থীরা ফুলবাড়িতে কয়লা তুলতে দেয়নি, তাদের কারণেই আজ আমাদের চড়া দামে ভারতের আদানির বিদ্যুৎ কিনতে হচ্ছে। নিজস্ব কয়লায় বিদ্যুৎ উৎপাদন খরচ হতো নামমাত্র, আর এখন আদানির ক্যাপাসিটি চার্জ দিতে গিয়ে আমাদের হাজার হাজার কোটি টাকা গোচ্চা যাচ্ছে। ভাবুন তো একবার, নিজেদের কয়লা মাটির নিচে রয়ে যাচ্ছে আর আমরা ভারতের কয়লা কিনে তাদের ধনী বানাচ্ছি। এটা কি দেশপ্রেম, নাকি ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষার এক নিখুঁত দাবার চাল? কয়লা ছাড়াও বামেদের এই গণবিরোধী মবের শিকার হল সোনালী আঁশ খ্যাত পাট শিল্প। পাট একসময় যাকে বলা হতো সোনালী আঁশ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত বঞ্চনা। ব্রিটিশ আমলে উৎকৃষ্ট পাট হতো আমাদের এই পূর্ব বাংলায়, কিন্তু সব পাটকল গড়ে উঠেছিল কলকাতার হুগলি নদীর তীরে। আমাদের কৃষকরা ছিল কেবল কাঁচামাল যোগানদাতা, আর মুনাফা লুটত কলকাতার মারোয়াড়ি ব্যবসায়ীরা। 1947-এর পর চিত্রটা বদলে যায়। পাকিস্তানি শিল্পপতি আব্দুল ওয়াহিদ আদমজি 1950 সালে নারায়ণগঞ্জে গড়ে তোলেন বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি জুট মিল। অর্থাৎ বর্তমান বিশ্বে চিপ নির্মাতা হিসেবে টিএসএমসি যেমন তাইওয়ানের জন্য স্টেট অব দ্য আর্টের সিম্বল বহন করে, ঠিক পাকিস্তানি শিল্পপতির পূর্ব পাকিস্তানে গড়ে তোলা এই কারখানা সেই সময় বাংলাদেশ তথা সম্পূর্ণ পাকিস্তানের জন্য একটা স্টেট অব দ্য আর্ট হিসেবে বিবেচিত হতো। বাংলাদেশ স্বাধীন হবার 54 বছর পেরিয়ে গেলেও কিন্তু আজও আমরা কোনো সেক্টরে স্টেট অব দ্য আর্টের গৌরব আনতে পারিনি। যাই হোক, পাকিস্তান আমলে আমাদের পাট শিল্প ভারতের চেয়েও আধুনিক হয়ে ওঠে এবং বিশ্ববাজারে ভারতের একচেটিয়া আধিপত্যে ভাগ বসায়। শুধু আদমজি জুট মিল একাই 25,000-এর বেশি শ্রমিককে সরাসরি নিয়োগ দিয়েছিল। কিন্তু এই সুখ বেশি দিন সয়নি। 1971 সালের স্বাধীনতার পর শেখ মুজিবের সরকার সমাজতান্ত্রিক ধাঁচে সব কলকারখানা জাতীয়করণ করে, আর এখানেই ঘটে বিপর্যয়।
দক্ষ ম্যানেজমেন্টের বদলে এলো আমলাতন্ত্র আর দলীয় লুটপাট। আর সাথে যুক্ত হলো উগ্র বামপন্থী ট্রেড ইউনিয়নবাদ। নামটা মনে রাখবেন, বামপন্থী মবের সেনাপতি শহীদুর রহমান সাধু আদামজির শ্রমিক নেতা। তার নেতৃত্বে মিলগুলোতে চলত ত্রাসের রাজত্ব। তারা উৎপাদন বাড়াতো না, বাড়াতো ঘোস্ট ওয়ার্কার বা ভুয়া শ্রমিক, যারা কাজ না করেই বেতন তুলত। বামপন্থী নেতারা শ্রমিকদের শেখালেন, মিল তোমাদের, কাজ না করলেও বেতন পাবে। ফলস্বরূপ বিজিএমসির অধীনস্থ মিলগুলোর পুঞ্জীভূত লোকসান 10,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। ঠিক সেই সময়েই 1972 থেকে 75-এ ভারতের কলকাতার পাটশিল্প বিশ্ববাজারে তাদের হারানো অবস্থান ফিরে পায়। অভিযোগ আছে, আমাদের বামপন্থী নেতারা অস্থিতিশীলতা জিগিয়ে রেখে পরোক্ষভাবে ভারতের মিলগুলোকে সাহায্য করেছে। আজ আদামজি নেই, পাট কলগুলো বন্ধ হওয়ায় প্রায় 70,000 স্থায়ী শ্রমিক চাকরি হারিয়েছেন, আর ভারত এখন বিশ্বে পাট উৎপাদনে শীর্ষস্থান দখল করে নিয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ের নামে বামপন্থীরা আসলে শ্রমিকদের পেটে লাথি মেরে ভারতের শিল্পকে বাঁচিয়ে দিয়েছে। এবার ফিরে আসি বর্তমানে। 2024-25 সাল, চট্টগ্রাম বন্দর। বিশ্বব্যাংকের সূচকে আমাদের অবস্থান 337তম, যেখানে কলম্বোর অবস্থান 24। একটি জাহাজ বন্দরে ভিড়লে গড়ে 3 দিন সময় লাগে, যেখানে কলম্বোতে লাগে 12 ঘন্টারও কম। এই দেরি মানেই খরচ বৃদ্ধি, যার প্রভাব পড়ে আমাদের গার্মেন্টসের উপর। সরকার যখনই এই বন্দরের দক্ষতা বাড়াতে ডিপি ওয়ার্ল্ড বা মায়ার্সকের মতো বিশ্বসেরা কোম্পানিকে আনতে চায়, তখনই শুরু হয় সেই পুরনো নাটক। বামপন্থীরা রাস্তায় নামে, স্লোগান দেয়, সার্বভৌমত্ব গেল। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্য হল মনোপলি বা একচেটিয়া ব্যবসা। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিংয়ের প্রায় 58% নিয়ন্ত্রণ করে দেশীয় প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেক। কোনো আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই বছরের পর বছর তারা এই কাজ বাগিয়ে নিচ্ছে। এই কোম্পানির বিরুদ্ধে 557 কোটি টাকা ঋণ খালাপি হওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও তারা বহাল তবিয়তে আছে। অভিযোগ আছে, তাদের দুর্নীতি আর অদক্ষতা থাকতেই তারা বামপন্থী ছাত্র সংগঠন ও নেতাদের টাকা দিয়ে পোষে। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, তথাকথিত বামেরা রাস্তায় মব নামানোর জন্য সাইপ পাওয়ার টেকের কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করছে এবং আরও টাকা আদায়ের পরিকল্পনা করছে। এদের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার। বিদেশি অপারেটর আসার কথা উঠলেই সাইপ পাওয়ার টেক টাকা ঢালবে, আর বামপন্থীরা সাম্রাজ্যবাদ হটাও বলে রাস্তায় নামবে, বিদেশি বিনিয়োগকারীরা যাতে চলে যায় আর সাইপ পাওয়ার টেকের লুটপাট অব্যাহত থাকে। যারা সার্বভৌমত্বের বুলি আওড়ায়, তারা কি জানে না যে আমাদের বন্দর অদক্ষ হওয়ার কারণে আমাদের পণ্য সরাসরি ইউরোপ আমেরিকা যেতে পারে না? আমাদের পণ্যকে সিঙ্গাপুর বা কলম্বো হয়ে যেতে হয়। আমরা তো ইতিমধ্যেই পরনির্ভরশীল। বিদেশি বিনিয়োগে যদি বন্দর আধুনিক হতো, অটোমেশন আসতো, গ্যান্ট্রি ক্রেন আসতো, তাহলে আমাদের সক্ষমতা বাড়ত, আমরা সত্যিকার অর্থেই স্বাধীনভাবে বাণিজ্য করতে পারতাম। কিন্তু বামপন্থীরা চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক। তারা চায় আমরা ভারতের ফিডার ভেসেল হয়েই থাকি। চট্টগ্রাম বন্দরের জট আর অদক্ষতার কারণে বিদেশি বায়াররা যখন সময়মতো পণ্য পায় না, তখন বাধ্য হয়ে আমাদের আকাশপথে পণ্য পাঠাতে হয়। কিন্তু জানেন কি, আমাদের নিজস্ব বিমানবন্দরের কার্গো স্ক্যানিং সক্ষমতা এতটাই অপ্রতুল যে আমাদের তৈরি পোশাকের একটি বিশাল অংশ বাধ্য হয়ে ভারতের দিল্লি বা কলকাতা বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকায় যায়। হিসেবটা সহজ। চট্টগ্রাম বন্দরের ধীরগতির কারণে বায়ারদের ডেডলাইন মিস হওয়ার উপক্রম হয়, তখন বাধ্য হয়ে আকাশপথ বেছে নিতে হয়। কিন্তু ঢাকার কার্গো ভিলেজে পণ্য স্ক্যানিংয়ের জন্য ট্রাকগুলোকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এই সুযোগটাই নিচ্ছে ভারত। অর্থাৎ চট্টগ্রাম বন্দর যদি এমন ধীরগতির থাকে, তো এতে সবচেয়ে লাভবান হবে ভারত। যেখানে ভারতের স্বার্থ, সেখানে উপস্থিত এই হিন্দুবাদী গণশত্রু শাহবাগী বামেরা। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে বামপন্থী রাজনীতি বারবার জনস্বার্থের কথা বলে এমন সব সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, যার চূড়ান্ত লাভ হয়েছে ভারতের। 1. ফুলবাড়ি আটকে দিয়ে তারা আমাদের ভারতের কয়লা ও বিদ্যুতের বাজারে পরিণত করেছে, যেখানে সরকারকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। 2. ট্রেড ইউনিয়নের নামে পাটশিল্প ধ্বংস করে তারা ভারতের পাটশিল্পকে একক রাজত্ব উপহার দিয়েছে, আর আমাদের 70,000 শ্রমিককে বেকার করেছে। 3. আর এখন সার্বভৌমত্ব রক্ষার নামে তারা চট্টগ্রাম বন্দরকে অকার্যকর রেখে ভারতের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট হাবগুলোর উপর আমাদের নির্ভরতা টিকিয়ে রাখছে।
শ্রমিক ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা। যারা আপনাদের অধিকারের কথা বলে রাস্তায় নামায়, বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে স্লোগান দেওয়ায়, খোঁজ নিয়ে দেখুন তারা কাদের টাকায় চলে। বিদেশি বিনিয়োগ এলে আপনাদের চাকরি যাবে না, বরং নতুন প্রযুক্তি আসবে, বেতন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে। সাইপ পাওয়ারটেকের মতো দেশীয় শোষক আর দুর্নীতিবাজ নেতাদের পকেট ভারী করতে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একবার বাড়ি ফিরে আপনার সন্তানের মুখের দিকে তাকান। আপনি কি চান? সেও আপনার মতো সারা জীবন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনিশ্চিত ভবিষ্যতের ঘানি টানুক, নাকি চান সেই ইঞ্জিনিয়ার হোক, বড় অফিসার হোক, আধুনিক প্রযুক্তির কাজ শিখুক? বাম নেতারা আপনাদের বিপ্লব আর অধিকারের স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তবতা হলো এই নেতারা তাদের সন্তানদের ঠিকই বিদেশে বা দেশের নামে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, আর আপনাদের সন্তানদের হাতে ধরিয়ে দেয় লাল পতাকার দণ্ড আর স্লোগানের কাগজ। তারা চায় না বিদেশি বিনিয়োগ আসুক, তারা চায় না দেশে আধুনিক কারখানা হোক। কারণ বিদেশি বিনিয়োগ আসলে যখন নতুন স্কুল কলেজ হতো, টেকনিক্যাল ইনস্টিটিউট হতো, তখন আপনার সন্তান দক্ষ মানব সম্পদ হয়ে উঠত। ফুলবাড়িতে খনি হলে 17,000 মানুষের ভাগ্য বদলাত, তাদের সন্তানরা উন্নত জীবন পেত। আদমজি চালু থাকলে হাজারো শ্রমিকের সন্তান আজ উচ্চশিক্ষিত হতে পারত। কিন্তু এই নেতারা সেই পদ বন্ধ করে দিয়েছে। ওরা চায় আপনাদের সন্তানরা অশিক্ষিত থাকুক, গরিব থাকুক। কারণ আপনারা এবং আপনাদের সন্তানেরা স্বাবলম্বী হলে ওদের মিছিলে লোক হবে না, রাস্তায় টায়ার জ্বালানোর জন্য লাঠিয়াল পাওয়া যাবে না। মনে রাখবেন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কেড়ে নিয়ে তাকে সারা জীবন শ্রমিক বানিয়ে রাখার এই হীন ষড়যন্ত্রই হল তথাকথিত এই বাম রাজনীতির আসল চেহারা। সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার সন্তানের হাতে বই আর ল্যাপটপ দেখতে চান, নাকি তথাকথিত নেতাদের স্বার্থ রক্ষার ঝান্ডা? ওদের পাতা ফাঁদে আর পা দেবেন না। আগামীর বাংলাদেশ আপনার সন্তানের, কোনো দুর্নীতিবাজ নেতা বা বিদেশি স্বার্থের দালালের নয়। পরিশেষে একটাই কথা, সার্বভৌমত্ব মানে দরজা বন্ধ করে অন্ধকারে বসে থাকা নয়। সার্বভৌমত্ব মানে নিজের সম্পদ নিজে ব্যবহার করা, নিজের বন্দরকে বিশ্বমানের করা। সময় এসেছে এই ছদ্মবেশী দেশপ্রেমিকদের চিনে নেয়ার। সময় এসেছে ভারতের প্রক্সির গুটি না হয়ে বাংলাদেশের স্বার্থে সিদ্ধান্ত নেয়ার। দর্শক, এই সত্যগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে খুব একটা আসে না, তাই অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্তত 5 জন বন্ধুকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী পর্বে আমরা উন্মোচন করব আরও কিছু গোপন সত্য। সে পর্যন্ত যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।